এই সময় বাইরে গোবর্ধন বাবু অনেক লোকের কোলাহল এবং জুতোর আওয়াজ শুনে টেলিগ্রামখানি হাতে করে কৌতূহল বশত বাইরে গেলেন। যা দেখলেন তাতে তার প্রাণ উড়ে গেল। সেই তারা, সেই দল, কাঁধে তাদের খাট ভাঙা, টেবিল ভাঙা, বড় বড় কাঠ। একজন বলে উঠল, গোবর্ধন বাবু বুঝলেন তার আসন্নকাল উপস্থিত, কিন্তু প্রাণ বড় ধন, সেটা বাঁচানোর জন্য একবার চেষ্টা করে দেখতেই হয়। সুতরাং তিনি ছুটলেন। ডাকাতের দল ছুটল। বলে তারা পিছন পিছন ছুটতে লাগলো। গোবর্ধন বাবু কিছুক্ষণ ছুটে প্ল্যাটফর্মে তারের বেড়া টপকে মাঠ দিয়ে, জঙ্গল দিয়ে প্রাণপণে ছুটলেন। গাছের কাঁটায় তার কাপড় ছিঁড়ল, গা ক্ষত বিক্ষত হয়ে গেল, তথাপি তিনি ছুটলেন। এক পাটি জুতো খুলে পথে পড়ে রইল। এক পায়ে জুতা শুদ্ধ তিনি ছুটলেন। ক্রমে দ্বিতীয় জুতোটিও খুলে পড়ল, তথাপি ছুটলেন। তিনি এখনো ছুটছেন। পায়ে কাটা ফুটতে লাগলো, পাথরকুচি বিঁধতে লাগলো। ক্রমে তার গতি মন্দ হয়ে আসলো। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা শখের ডিটেকটিভ। প্রভাত কুমার মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 3রা ফেব্রুয়ারি 1873 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন অপ্রতিদ্বন্দ্বী কথাসাহিত্যিক, ছোট গল্পকার ও ঔপন্যাসিক। সূক্ষ্ম জীবনবোধের কারণেই রবীন্দ্রনাথের কাল থেকেও তিনি বিপুল পাঠকপ্রিয়তা পেয়েছিলেন। বিচিত্রমুখী গল্পের জন্য তিনি সমকালেই খ্যাত হয়েছিলেন বাংলা মপাসা নামে। তার গল্পগুলি ইংরেজিতেও অনুদিত হয়েছে। তার লেখা উল্লেখযোগ্য কিছু গল্প এবং উপন্যাস যথাক্রমে রমা সুন্দরী, নবীন সন্ন্যাসী, রত্নদ্বীপ, নবকথা, ষোড়শী, গল্পাঞ্জলি ইত্যাদি। আমাদের আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা শখের ডিটেকটিভ। শীতকাল, রাত 8:22 ডায়মন্ড হারবার থেকে আগত কলকাতাগামী প্যাসেঞ্জার গাড়িখানি সংগ্রামপুর স্টেশনে এসে দাঁড়ালো। অল্প কয়েকজন আরোহী ওঠানামা করতেই ছাড়বার ঘণ্টা পড়ল। ঠিক এই সময় ব্যাগ হাতে একজন মধ্যবয়স্ক স্থূলকায় ভদ্রলোক দৌড়ে প্ল্যাটফর্মে প্রবেশ করলেন, কিন্তু তার উদ্যম বৃথা হল। পোঁ করে বাঁশি বাজিয়ে ইঞ্জিন মহাশয় বাবুটিকে উপহাস ছলেই যেন ধ্যাত ধ্যাত করতে করতে ছুটতে আরম্ভ করল। বাবুটি হতাশ হয়ে চলন্ত ট্রেনখানির প্রতি চেয়ে রইলেন আর হাঁপাতে লাগলেন। গাড়ি বেরিয়ে গেলে বাবুটি ধীর পদে আবার ফটকের দিকে অগ্রসর হলেন। সেখানে গোল লণ্ঠন হাতে ছোট স্টেশন মাস্টার বাবু দাঁড়িয়ে আগন্তুক আরোহীগণের নিকট টিকিট নিচ্ছিলেন। বাবুটি পাশে দাঁড়িয়ে রইলেন। শেষ ব্যক্তি ফটক পার হয়ে গেলে ছোটবাবুকে তিনি জিজ্ঞাসা করলেন, মশাই, আবার কটায় ট্রেন? ছোটবাবু বাতির আলোকে টিকিটগুলি দেখতে দেখতে বললেন, কোথাকার ট্রেন? কলকাতায় ফেরবার। আবার সেই রাত্রি 1:18। বাবুটি আপন মনে হিসাব করতে লাগলেন। 1:18, আমাদের হলো 18 প্লাস 24, 1:42। 1:45 ধরো, তাই তো? ইত্যবসরে ছোটবাবু সেখান থেকে অদৃশ্য হয়েছিলেন। একজন খালাসি চাকাওয়ালা মই ঘর ঘর করে টানতে টানতে প্ল্যাটফর্মের আলোগুলো নিভিয়ে দিচ্ছিল। বাবুটি ধীরে ধীরে ফটকের বাইরে এসে সিঁড়ি বেয়ে নিচে গিয়ে দাঁড়ালেন। সম্মুখে চেয়ে দেখলেন নিকটে একটি হালুইকরের দোকানে মিটমিট করে আলো জ্বলছে। তারপর যতদূর দৃষ্টি চলে কেবল অন্ধকার আর অন্ধকার। নিকটতম গ্রামও
এখান থেকে অন্তত 1 ক্রোশ দূরেই অবস্থিত। রাস্তাটির দুধারে কেবল গাছ ও জঙ্গল। সেই জঙ্গলে ঝিঁঝি পোকা ডাকছে, মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়াও শোনা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবুটি অনুভব করলেন, কিঞ্চিত আহার্য সামগ্রী অভ্যন্তরভাগে প্রেরণ না করলে সমস্ত রাত কাটবে না। যদিও যাদের বাড়িতে গিয়েছিলেন সেখানে সান্ধ্য জলযোগটা একটু গুরুতর গোছি হয়েছিল এবং তাদের আয়োজনে বিলম্বের জন্যেই গাড়িটি ফেল হয়ে এই বিপত্তি উপস্থিত। কিন্তু সারা রাতের উপযুক্ত বোঝাই তো আর নেওয়া হয়নি। হালুইকরের দোকানটি আছে তাই রক্ষে, নয়তো অর্ধাসনে রাত্রি কাটাতে হতো। ভাবতে ভাবতে বাবুটি হালুইকরের দোকানের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। বৃদ্ধ হালুইকর চশমা চোখে দিয়ে রামায়ণ পড়ছিল। বলল, আগে আগে আসুন আসুন। দোকানের ভিতর দেওয়াল ঘেঁষে একটা সরু বেঞ্চ ছিল, তার উপর বাবুটি বসে বললেন, কি কি আছে? আগে বাবুর কি চাই সেটা বলুন। রসগোল্লা আছে, পান্তুয়া আছে, মিহিদানা আছে, কচুরি আছে, সিঙ্গারা আছে, সবই তাজা, আজই ভেজেছি। ইচ্ছে মতো দ্রব্যাদি ক্রয় করে বাবুটি আহারে প্রবৃত্ত হলেন। এই সুযোগে এর পরিচয়টি দেওয়া আমাদের কর্তব্য। সুখের বিষয়, তার জন্য আমাদেরকে বিশেষ শ্রম স্বীকার করতে হবে না, নামটি প্রকাশ করলেই যথেষ্ট হবে। কারণ বিজ্ঞাপন অনুসারে বঙ্গ সাহিত্যে এর নতুন পরিচয় দেওয়া সম্পূর্ণ নিষ্প্রয়োজন। আপনারা নিশ্চয়ই এর লেখনী কোনো না কোনো ডিটেকটিভ উপন্যাসে পাঠ করেছেন। স্বয়ং না পড়ে থাকেন, বাড়ির মেয়েদের জিজ্ঞাসা করে দেখবেন। এর নাম শ্রীযুক্ত গোবর্ধন দত্ত। কলকাতায় বাস করেন। এই স্টেশন থেকে 2 ক্রোশ দূরে কোনো এক গ্রামের একজন ভদ্রলোকের কন্যার সঙ্গে এর ভাতুষপুত্রের বিবাহের সম্বন্ধ হয়েছে। আজ বেলা 3টের গাড়িতে ইনি কলকাতা থেকে এসে এখানে পৌঁছেছিলেন। মেয়ে দেখে 8:24 গাড়িতে যদি রওনা হতে পারতেন, তবে রাত্রি 9:45 কলকাতা পৌঁছে গরম গরম লুচি আর ঘন বুটের ডাল, সদ্য ভাজা রোহিত মাছ এবং হাঁসের ডিমের কালিয়া প্রভৃতি খাওয়ার খেয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়তেন। কিন্তু বিধিলিপি কে খণ্ডাতে পারে? বাসি কচুরি, ভিতরে আটিওয়ালা রসগোল্লা প্রভৃতি যথাসাধ্য খেয়ে গোবর্ধন বাবু হাত মুখ ধুয়ে ফেললেন। হালুইকরকে জিজ্ঞাসা করলেন, তোমার দোকান কতক্ষণ খোলা থাকে? রাত্রি 9টা হবে, বড় জোর 9:30। তারপর? তারপরে দোকান বন্ধ করে আমি আহার করি, আহার আদি করে শুয়ে পড়ি। গোবর্ধন বাবু ব্যাগটি হাতে করে উঠলেন। হালুইকর আবার বলল, বাবু তাহলে স্টেশনেই চললেন নাকি? করি কি? বলে গোবর্ধন বাবু ধীরে ধীরে আবার স্টেশনে গিয়ে উঠলেন। সংগ্রামপুর ছোট স্টেশন, তার আপিস, টিকিট আপিস প্রভৃতি সমস্ত একই কামরায় অবস্থিত। ওয়েটিং রুম পর্যন্ত নেই। গোবর্ধন বাবু প্ল্যাটফর্মে পৌঁছে দেখলেন সেই আপিস কামরা তালা বন্ধ। বাইরে কম্বল গায়ে দিয়ে একজন খালাসি বসে ঝিমাচ্ছে। একটিমাত্র লণ্ঠন জ্বলছে, তারও আলো অত্যন্ত কমিয়ে দেওয়া। গোবর্ধন বাবু খালাসিকে জিজ্ঞাসা করলেন, বাবু কোথা রে? আগে খেতে গিয়েছেন বাসায়। কখন আসবেন? এই এলেন বলে। একখানি বেঞ্চি ছিল। গোবর্ধন বাবু তারই ওপর গবেষণ করলেন। ব্যাগটি খুলে পানের ডিবা বার করলেন, সিগারেট ও দেশলাই বার করলেন। জুতো খুলে রেখে পা দুটি বেঞ্চির ওপর তুলে গায়ের বস্ত্রখানি বেশ করে ঢাকা দিয়ে বসে ধূমপানে প্রবৃত্ত হলেন। চারিদিকে খোলা মাঠ, হু হু করে হাওয়া আসছে। কিছুক্ষণ পরেই গোবর্ধন বাবুর শীত করতে লাগলো। কোথায় বাড়িতে এতক্ষণ চারিদিকে দরজা জানলা বন্ধ করে লেপ মুড়ি দিয়ে শোয়া
আর কোথায় এই তেপান্তরের মাঠে এই কষ্টভোগ? যদি না মেয়ে দেখতে আসতেন তাহলে তো এই কর্মভোগ হতোই না। মেয়ের বাপেরা জলযোগের অনাবশ্যক আড়ম্বর করে গাড়ি ফেল করিয়ে দিয়েছে বলে তাদের ওপর রাগ হলো, বিধবা ভাতৃজায়ের ওপর রাগ হলো। ছেলের বিয়ের জন্য এত তাড়াতাড়ি বা কেন তার? গোবর্ধনবাবু বলেছিলেন এই বছরটা যাক, আসছে বছর তখন দেখা যাবে। সে কথা তিনি কোনো মতেই শুনলেন না। বধূ এসে কি চতুর্ভুজ করে দিবে। বাল্যবিবাহের ওপরও তার রাগ হতে লাগলো। শীতে কাঁপতে কাঁপতে প্রতিজ্ঞা করলেন এবার বাল্যবিবাহকে আচ্ছা করে গালি দিয়ে একখানা নতুন ধরনের উপন্যাস তিনি লিখবেন। কিছুক্ষণ পর সিঁড়িতে জুতোর শব্দ হলো। প্ল্যাটফর্মের উপর খানিকটা আলো এসে পড়ল। বাতি হাতে করে ছোটবাবু আসলেন। আপিস কামরা খুলে প্রবেশ করে দরজাটি ভেজিয়ে দিলেন। আরও কিছুক্ষণ শীত ভোগ করার পর গোবর্ধন বাবু ধৈর্য হারালেন। উঠে গিয়ে দরজাটি ফাঁক করে বললেন, স্টেশন মাস্টার বাবু, 1:45 গাড়ির তো এখনো অনেক দেরি। বাইরে বড্ড শীত, ভেতরে এসে কি বসতে পারি? বাবুটি স্টেশন মাস্টার নন, ছোটবাবু মাত্র। তা গোবর্ধন বাবু জানতেন। কিঞ্চিত খোসামত করার জন্যেই ওরকম সম্ভাষণ করলেন। ছোটবাবু বললেন, আসুন আসুন। প্রবেশ করে গোবর্ধন বাবু একখানা পিঠ ভাঙা চেয়ারে বসলেন। এইবার ভালো করে দেখলেন ছোটবাবুর বয়স 40 বছরের ওপরে উঠেছে। সাদা জিন্সের প্যান্টের ওপর কালো মোটা গরম কোট পরে রয়েছেন। মোটা মোটা গোল গোল বোতামগুলোতে কী সব ইংরেজি অক্ষর লেখা। টেলিগ্রাফের কলের কাছে বসে খুঁটখাট করে কাজ করছেন। গোবর্ধন বাবু যেখানে বসেছিলেন তার কাছে লম্বা গোছের একটি টেবিল, তার ওপর ঘষা কাচের একটা সরু উচ্চ লণ্ঠন রাখা। লাইন ক্লিয়ার বই ও অন্যান্য খাতাপত্র যেখানে সেখানে ছড়ানো। একটি টিনের গঁদদানি, তারপর একটা টিনের আধারে তেলকালির প্যাড এবং সেই স্টেশনের একটি মোহর ছাপ, সীসার কাগজ চাপা, একগাছা রুল, এইসব দ্রব্য রয়েছে। ছোটবাবু তার কাজ শেষ করে আগন্তুকের প্রতি চেয়ে একটা হাই তুললেন। দাঁড়িয়ে উঠে হাত দুটি পিঠের দিকে করে গা ভাঙলেন। তারপর একটা দেরাজ ধরে খড়খড় করে টেনে তার মধ্য থেকে একখানা বই বার করে আলোর কাছে সরে এসে পড়তে বসলেন। গোবর্ধন বাবু গলাটি বাড়িয়ে দেখলেন বইখানি তারই লেখা ভীষণ রক্তারক্তি নামক উপন্যাস। গোবর্ধন বাবু নতুন লেখক নন। যাদের বই বছরের পর বছর সিন্দুক বা আলমারিতে কীটভোগ হয়ে বিরাজ করে সেই শ্রেণীর গ্রন্থকার নন। তথাপি এই দূর পল্লীতে একজনকে নিজ পুস্তক পাঠে নিবিষ্ট চিত্তে দেখে তার মনটা উল্লাসিত হয়ে উঠল। তার শীত কোথায় যেন চলে গেল। ছোটবাবু এক মনে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে পড়ে যেতে লাগলেন। গোবর্ধন বাবু একদৃষ্টে তার মুখের দিকে চেয়ে রইলেন। আত্মপ্রসাদে তার মন ভরে উঠতে লাগল। মনে মনে বললেন, বিজ্ঞাপনে যে লিখি একবার পড়তে বসলে আহার নিদ্রা ত্যাগ, সেটা কি নিতান্ত মিছে কথা লিখি? কিছুক্ষণ এভাবেই কাটল। এই ভক্ত পাঠকটির কাছে আত্মপরিচয় দেওয়ার জন্য গোবর্ধন বাবুর প্রাণটা ছটপট করতে লাগল। ভাবলেন, পুরাতন একখানা মলিদা গায়ে দিয়ে কাদামাখা জুতো পায়ে দিয়ে নিরীহ ভালো মানুষটির মতো বসে রয়েছেন। তিনি যে কে জানতে পারলে বাবুটির কি বিস্ময়ের অবধি থাকবে? এরপর চিরদিন উনি লোকের কাছে বলে বেড়াবেন নাকি, আরে জানো, একবার বিখ্যাত ডিটেকটিভ ঔপন্যাসিক গোবর্ধন বাবুর সঙ্গে দেখা হয়েছিল। লোকটি এমন সাদা সিধে যে দেখলে গোবর্ধন বাবু বলে মনেই হয় না। অতি মহাত্মা লোক বটে। না হয় তিনি তার নামটা প্রথমে জিজ্ঞাসা করেন, তাহলে নিশ্চয় তার নামটাও ছোটবাবু জিজ্ঞাসা করবেন।
গলা বাড়িয়ে গোবর্ধন বাবু দেখলেন ছোটবাবু তখন 23 পরিচ্ছদ পড়ছেন, যেখানে প্রসিদ্ধ গুন্ডা মির্জা বেগ 15 বর্ষীয় সুন্দরী নায়িকা বকুলমালাকে তার বাপের বাড়ি থেকে মাঝরাতে ডাকাতি করে নিয়ে যাচ্ছে। সেই জায়গাটা, এই পরিচ্ছেদটি বিশেষভাবে চমকপ্রদ, সুতরাং রসভঙ্গ করতে ইচ্ছে হলো না। পরিচ্ছেদটি শেষ হওয়া মাত্র গোবর্ধন বাবু জিজ্ঞাসা করলেন, মহাশয়ের নাম জিজ্ঞাসা করতে পারি কি? বাবুটি পুস্তক হাতে মুখ না তুলেই উত্তর দিলেন, শ্রী বীরেন্দ্রনাথ দাস ঘোষ বলে 24 পরিচ্ছেদে মনোনিবেশ করলেন। গোবর্ধন বাবু সহজে ছাড়বার পাত্র নন। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, আপনার নিবাস? বাবুটি আবার জবাব করলেন, হুগলির কাছে। কোন গ্রামে? শঙ্করপুর। বলে তিনি 24 পরিচ্ছেদের 2য় পৃষ্ঠা উন্মোচন করলেন। গোবর্ধন বাবু মনে মনে বললেন, কোথাকার অভদ্র লোক। প্রকাশ্যে বললেন, আপনার নাম ধাম জিজ্ঞাসা করছি বলে বিরক্ত হচ্ছেন না তো মশাই? আজকাল ইংরেজি ফ্যাশন অনুসারে এগুলো বেয়াদবি বলে গণ্য, তা জানি, কিন্তু আমরা মশাই সেকেলের লোক, অত মেনে চলতে পারি নে, কিছু মনে করবেন না। বাবুটি তার দিকে এক নজর মাত্র চেয়ে একটু মৃদু হেসে বললেন, না। গোবর্ধন বাবু তখন আত্মপরিচয় দান সম্বন্ধে হতাশ হয়ে কড়িকাঠ গোনবার জন্য উপরের দিকে দৃষ্টিপাত করলেন। দেখলেন কড়িকাঠ নেই, ঢেউ খেলানো লোহার ছাদ মাত্র। ছোটবাবু যখন বইখানি শেষ করলেন তখন রাত প্রায় 12টা। বই বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রায় 1 মিনিট তিনি সামনের দেওয়ালের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন। তারপর গোবর্ধন বাবুর দিকে ফিরে বললেন, আপনি সেই থেকেই বসে রয়েছেন? আগে কি করি বলুন? ভারী কষ্ট হলো তো আপনার। এই পান খাবেন? বলে পকেট থেকে পানের ডিব্বা বার করে আগন্তুকের কাছে ধরলেন। পান নিয়ে গোবর্ধন বাবু ভাবলেন, হায় হায়, এ ব্যক্তি জানতেও পারছে না যাকে পান দিচ্ছে সে লোকটা কে এবং কত বড়। ছোটবাবু বললেন, মশাই, আমায় মাফ করবেন। আপনি প্রায় 3 ঘন্টা এখানে বসে আছেন, আপনাকে কোনো খাতির করিনি। হ্যাঁ, ওই বইখানা নিয়ে এমনই হয়ে পড়েছিলাম, ও যাকে বলে একেবারে বাহ্য জ্ঞান শূন্য। যাকে বাদ দিন, আপনি বলুন তো, আপনি কোথা থেকে আসছেন? মশাইয়ের নামটি কি? কলকাতা থেকে এসেছিলাম, আমার ভাইপোর জন্যে কাছে একটি গ্রামে মেয়ে দেখতে গিয়েছিলাম। আমার নাম শ্রী গোবর্ধন দত্ত। নামটি শোনা মাত্র ছোটবাবু পূর্ব পঠিত বইখানির সদর পৃষ্ঠাটি খুলে আলোর কাছে ধরলেন। বই নামিয়ে গোবর্ধন বাবুর পানে চাইলেন। আবার বইখানির ওপরের পাতাটি দেখতে লাগলেন। তার অবস্থা দেখে গোবর্ধন বাবু হেসে বললেন, কি ভাবছেন? বাবুটি সংকোচের সঙ্গে বললেন, মশাই, আপনি কি আপনি কি এই বইটা? গোবর্ধন বাবু ন্যাকা সেজে জিজ্ঞাসা করলেন, কি বই ওখানা? ভীষণ রক্তারক্তি। ও হ্যাঁ, আমারই একখানা বই বটে। হ্যাঁ, আপনি আপনি গোবর্ধন বাবু? মশাই, আপনার সঙ্গে যেরকম ব্যবহার আমি করেছি ভারী অন্যায় হয়ে গেছে। ছি 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 ছি। না না, কিছুই অন্যায় তো আপনি করেননি। কি অন্যায় করেছেন? অন্যায় করিনি। আপনি ওখানে 3 ঘন্টা ধরে ঠাই বসে আছেন, আপনাকে জিজ্ঞাসাও করিনি মশাই আপনি কে, কোনো কষ্ট হচ্ছে কিনা। বই নিয়ে এমনই মেতেছিলাম। হায় হায় হায়, অন্যায় অন্যায়, এটা তো অন্যায় বটে। কিছু না, বরং আমার বই নিয়ে আপনি মেতে উঠেছিলেন, সেটা তো আমার পক্ষে কমপ্লিমেন্ট। আমার আর কোন বই আপনি পড়েছেন? আগে আর কিছু পড়িনি, তবে পাঁজিতে আপনার অনেক বইয়ের বিজ্ঞাপন দেখেছি বটে। এবার আনতে হবে একখানা করে। আজই কি এই বইখানা পড়া হতো? বইখানা একজন প্যাসেঞ্জার ফেলে গেছে।
5টার গাড়িতে এসেছিল কলকাতা থেকে। মস্ত এক দল। বাইরে প্ল্যাটফর্মে ওই যে ওই বেঞ্চখানা রয়েছে না, দেখুন দেখুন, তারই ওপর জনকতক বসেছিল। তারা চলে গেলে দেখি বইখানি বেঞ্চির নিচে পড়ে রয়েছে। এনে পড়তে আরম্ভ করলাম। বাপরে বাপ, আরম্ভ করলে কি আর ছাড়বার কোনো জো আছে নাকি? আর আচ্ছা মশাই, ওসব ঘটনা কি সত্যি, নাকি আপনি মাথা থেকে বার করেছেন? আসল কথাটা বলতে গেলে বলতে হয় ইংরেজি নভেল থেকেই তা গ্রহণ করা। তাই গোবর্ধন বাবু ইতস্তত করে বললেন, মাথা থেকে বের করেছি। আপনার খুব মাথা, কিন্তু কি অসাধারণ কৌশল! আপনি যদি পুলিশ লাইনে ঢুকতেন তো খুব ভালো ডিটেকটিভ হতে পারতেন। হ্যাঁ, ভালো কথা মনে পড়ে গেল। এই আপনি এসেছেন, ভালোই হয়েছে। আপনাকে জিজ্ঞাসা করি, দেখুন তো, এই বইখানার ভেতর না এখানে চিঠি ছিল। বড় আশ্চর্য চিঠি মশাই। আমি তো মশাই পড়ে কিছুই বুঝতে পারলাম না। আপনি দেখুন দেখি। বলে দেরাজ খুলে একখানা পত্র বার করে তিনি গোবর্ধনের হাতে দিলেন। ব্যাগ থেকে চশমা বার করে চোখ দিয়ে আলোর কাছে ধরে গোবর্ধন বাবু পত্রখানি পাঠ করলেন। ভাই কুঞ্জ, মঙ্গলবার রাত্রে শত্রু দুর্গ আক্রমণ মনে আছে তো? তুমি সদল বলে ওই দিন বৈকাল 5টার গাড়িতে আসিয়া পৌঁছিবে, অন্যথা না হয়। সকলে এখানে সমবেত হইয়া সন্ধ্যার পরে মার্চ করিতে হইবে। রাত্রি 10টায় যুদ্ধারম্ভ। কার্য সমাধা করিয়া ভোর 3টায় গাড়িতে তোমরা ফিরিয়া যাইতে পারিবে। ইতি তোমাদের নিতাই। পত্রখানি পড়ে গোবর্ধন বাবুর মনে হলো এটা স্বদেশী ডাকাতি ছাড়া আর কিছুই নয়। জিজ্ঞাসা করলেন, তারা একদল এসেছিল বললেন না? আগে হ্যাঁ। কজন? জনা 20 জন তো হবে। বয়স কত সব? চেহারা কিরকম? বয়স 15-16 থেকে 19-20-র মধ্যই। চেহারাগুলো সন্ডা সন্ডা, খুব হাসি স্ফূর্তি, গোলমাল করতে করতে গেল। ভদ্রলোকের ছেলে সব? হ্যাঁ, বেশ ফিটফাট কাপড় চোপড়। কারোর কারোর চোখে সোনার চশমা। কোন ক্লাসের? টিকিট নিয়ে এসেছিল? ইন্টারমিডিয়েট। সিঙ্গেল না রিটার্ন? রিটার্ন। তাদের টিকিটগুলো বের করুন। ছোটবাবু একটা দেরাজ টেনে একগাদা টিকিট থেকে লাল রঙের আধখানা টিকিটগুলি বেছে গোবর্ধন বাবুর সামনে ফেলতে লাগলেন। গোবর্ধন বাবু গুনে দেখলেন সর্বশুদ্ধ 19খানা আছে, প্রত্যেকটি কলকাতা থেকে। নম্বরগুলি সব পরপর। পকেট বুক বার করে টিকিটগুলির নম্বর এবং ছাপগুলির বিবরণ গোবর্ধন বাবু নোট করে নিয়ে গম্ভীরভাবে বললেন, স্বদেশী ডাকাত। স্বদেশী ডাকাতি? হ্যাঁ, স্বদেশী ডাকাতি। পরিষ্কার স্বদেশী ডাকাতি। আপনার কাছে ম্যাগনিফাইং গ্লাস আছে? না, কেন বলুন দেখি। চিঠিখানির এক স্থানে আঙুল নির্দেশ করে গোবর্ধন বাবু বললেন, এই দেখুন, খামের উপর যে মোহর পড়ে তারই সাদা দাগ এই চিঠিতে রয়েছে। একটা ম্যাগনিফাইং গ্লাস পেলে ছাপটা পড়তাম। ছোটবাবু চশমা চোখে দিয়ে দাগটা পড়ার চেষ্টা করলেন। শেষে বললেন, কিন্তু কিছু তো পড়া গেল না। গোবর্ধন বাবু সেই ঘষা কাঁচের লণ্ঠনটির দ্বার খুলে ভেতরে কি যেন অনুসন্ধান করতে লাগলেন। শেষে এক টুকরো কাগজ নিয়ে লণ্ঠনের একটা স্থানে ঘষতে লাগলেন। কাগজটুকু ভূষো কালিমাখা হয়ে গেল। বার করে তার ওপর জোর 2-3 ফু দিয়ে গোবর্ধন বাবু সেখানে চিঠির সেই সাদা ছাপ পড়া অংশে লঘু হস্তে বোলাতে লাগলেন। ছোটবাবু অবাক হয়ে তার কার্য পরম্পরা দেখছিলেন। ছাপটি পরীক্ষা করে গোবর্ধন বাবু গম্ভীরভাবে বললেন, আজই বেলা 9টায় ডেলিভারিতে বহুবাজার পোস্ট অফিস থেকে এই চিঠি বিলি হয়েছে। বলে চিঠিখানি ছোটবাবুর হাতে দিলেন। ছোটবাবু সেখানে আলোকে ধরে দেখলেন কালো জমির ওপর সাদা অক্ষরে OWAAR আর তার নিচে 9A এবং তার নিচে 5JY ফুটে উঠেছে। চিঠিখানি গোবর্ধন বাবুর হাতে দিয়ে রুদ্ধস্বরে বললেন, ধন্য আপনার বুদ্ধি, নইলে আর অমন সব নভেল আপনার মাথার থেকে বেরোয়।
এই ডাকাতদের মধ্যে অন্তত একজন, যার নাম কুঞ্জ, বহুবাজার অঞ্চলে থাকে। নিতাই বলে দলের একজন পূর্বেই এসেছিল, যা কিছু দেখবার, শোনবার, খবর নেবার সমস্ত ঠিকঠাক করেই চিঠি লিখেছে। এই অঞ্চলের কোনো ধনী লোকের বাড়ি আজ রাত্রি 10টার সময় তারা ডাকাতি করেছে। ভোর 3টের গাড়িতে তারা ফিরে যাবে। এমন সময় কলকাতা থেকে ট্রেন এসে পৌঁছলো। ছোটবাবু লণ্ঠন হাতে সেখানে পাস করতে ছুটলেন। গোবর্ধন বাবু একাকী বসে মনে মনে চিন্তা করতে লাগলেন, এই ডাকাতগণকে যে কোনো উপায় হোক ধরতে হচ্ছে। ধরতে পারলে গভর্নমেন্টের কাছে যথেষ্ট সুনাম হবে। অনেকদিন থেকেই রায়বাহাদুর হওয়ার জন্য গোবর্ধন বাবুর আকাঙ্ক্ষা। নভেল লিখে অর্থোপার্জন যথেষ্টই করেছেন, কিন্তু সাহিত্য ক্ষেত্রে তেমন মান সম্ভ্রম হল কই। এর পুস্তক সংখ্যার তুলনায় অর্ধেকের অর্ধেক যারা লেখেনি, যাদের বই আলমারিজাত হয়ে থাকে, বছরে 25খানার বেশি বিক্রি হয় না, তাদের কত মান, কত সম্ভ্রম। মাসিক পত্রে ছবি বার হচ্ছে, কত সভায় সভাপতি হয়ে তারা কত বক্তৃতা করছেন, কিন্তু গোবর্ধনবাবুকে কেউ তো ডেকেও জিজ্ঞাসা করেন না। তিনি এর একমাত্র কারণ নির্দেশ করেন, ওই সকল লোক কেবলমাত্র গ্রন্থকার নয়, সাহিত্য ক্ষেত্রে গ্রন্থকার এবং অপর কোনো ক্ষেত্রে উচ্চপদস্থ। তাই অনেক দিন থেকে তার মনে হচ্ছিল কোনো একটা সুযোগে রায়বাহাদুর বা অন্তত রায় সাহেবও তিনি হতে পারেন। তাহলে বোধহয় তার এই কেবল গ্রন্থকার অপবাদটি ঘুচে যায়। সমাজের নিজ প্রাপ্য সম্মান তিনি আদায় করে নিতে পারেন। তার মনে হলো বোধহয় এই সুযোগেই তাই হবে, নইলে ভগবান তারই একখানা গ্রন্থের মধ্যে করে মূলসূত্রস্বরূপ এই চিঠিখানা পাঠিয়ে দিলেন কেন? ট্রেন চলে গিয়েছিল। ছোটবাবু যাত্রীদের টিকিট কালেক্ট করে অফিসে ফিরে আসলেন। পকেট থেকে ডিব্বা বার করে পান খেলেন। গোবর্ধন বাবুকেও দিলেন। নিকটস্থ চেয়ারখানিতে বসে বললেন, তাই তো মশাই, কার সর্বনাশ হলো কে জানে। দেখুন, আজ ডাকাতদের ধরতে হবে। কে ধরবে? আপনিও আমি। আমি? সর্বনাশ! তাদের কাছে রিভলভার আছে, মাথার খুলি উড়িয়ে দেবে না? না, এখন আর তাদের কাছে রিভলভার নেই। সেসব কোথাও লুকিয়ে রেখে তারা আসবে। তাহলেও ধরা সোজা কোথায় মশাই? তারা 19-20 জন লোক। চাপড়ে ধরতে গেলে কি আর হবে, কৌশলে ধরতে হবে। তারপর? তারপর সকলে শ্রীঘর। তারপর আবার কি? ওদের দলের অন্যান্য লোক যারা আছে, তারা যে আপনাকে আর আমাকে কুকুর মারা করে মারবে। একথা শুনে গোবর্ধন বাবুর মনে একটু ভীতির সঞ্চার হলো। তিনি কয়েক মুহূর্ত নীরবে চিন্তা করলেন, কিন্তু রায়বাহাদুরীর প্রলোভনই অবশেষে জয়লাভ করল। বললেন, আপনি কি বলছেন মশাই? আমরা কি মগের মুলুকে বাস করছি যে আমাদের কুকুর মারা করবে? এ কার্য করে যদি আমরা সফল হই, আমাদের যাতে কোনো অনিষ্ট না হয় সে বন্দোবস্ত গভর্নমেন্ট করবেন। তার জন্য যদি লাখ টাকা খরচ হয়, তাতেও তারা পেছপাও হবেন না। আপনি চিন্তা করবেন না, আসুন এ কার্যে আমায় সহায়তা করুন। দেখুন দেখি, এই স্বদেশী ডাকাতেরা দেশের কি মহা অনিষ্ট করছে, নিরীহ লোকেদের সর্বনাশ করছে। এই কি ধর্ম? এই কি স্বদেশ প্রেম? প্রত্যেক রাজভক্ত প্রজারই কর্তব্য তাদের কাজে বাধা দেওয়া, তাদের সমুচিত প্রতিফল দেওয়া। ছোটবাবু গালে হাত দিয়ে বসে রইলেন, কোনো উত্তর করলেন না। কিছুক্ষণ অপেক্ষা করে গোবর্ধন বাবু বললেন, কি বলেন? আমায় সাহায্য করবেন? হাত দুটি জোর করে ছোটবাবু বললেন, গোবর্ধন বাবু, আমায় মাফ করতে হচ্ছে। আমি ছাপোষা মানুষ, অনেকগুলো কাচ্চা বাচ্চা, আমি ও কাজটি পারবো না, আমায় বাঁচান। আমি বাঁচাবো কি? আপনি যদি আমায় সাহায্য না করেন, আমি নিজেই অবশ্য যথাসাধ্য চেষ্টা করে দেখব, কিন্তু এ স্থান আমার অপরিচিত। আমি একা কি করতে পারবো? আমায় সাহায্য না করলেই কি আপনি বাঁচবেন মনে করেছেন? গভর্নমেন্ট যখন শুনবেন যে আপনি আমায় সাহায্য করতে অস্বীকার করাতেই ডাকাতগুলো ধরা পড়ল না,
তখন গভর্নমেন্ট কি ভাববে বলুন দেখি? ভাববে আপনিও ষড়যন্ত্রকারীদের দলের লোক, তাই সাহায্য করেননি। উল্টে বোধহয় আপনারই জেল হয়ে যাবে। এই কথা বলে গোবর্ধন বাবু মনোযোগের সঙ্গে ছোটবাবুর মুখের দিকে চেয়ে তার মনের ভাব নির্ণয় করার চেষ্টা করলেন। ছোটবাবু হঠাৎ উঠে গোবর্ধন বাবুর পদযুগল ধরলেন, বললেন, আপনি বড় লোক, মহাত্মা লোক, নভেলিস্ট। এই গরিবকে দয়া করুন, আমার এর মধ্যে জড়াবেন না। দোহায় আপনার, যদি কিছুর জন্য আপনার সাহায্য দরকার হয় তা বরং আমায় অনুমতি করুন। গোপনে যা পারি তাতে প্রস্তুত আছি, প্রকাশ্যে কিছুই পারবো না মশাই। উঠুন উঠুন বলে গোবর্ধন বাবু ছোটবাবুকে হাত ধরে ওঠালেন, বললেন, আচ্ছা, আপনার যদি এতই ভয় তাহলে কাজ নেই, আমি একাই যা হয় করব, যা বলি তা শুনুন। গোবর্ধন বাবু ভাবছিলেন সাহায্য যদি এ করে তবে কার্য সফল হলে গৌরবের ভাবটা নাই নিল। বললেন, দেখুন, কাছাকাছি এমন কোনো বাড়ি আছে যার মধ্যে তাদের পুড়ে আটক করতে পারি? আছে আছে, খুব ভালো জায়গায় আছে। কোথায়? বাইরে চলুন দেখাই। কিছু আগে চাঁদ উঠেছিল। গোবর্ধন বাবুকে প্ল্যাটফর্মের প্রান্ত দেশে নিয়ে গিয়ে ছোটবাবু বললেন, ওই 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 দেখুন, ওই যে মস্ত বাড়িটা দেখছেন, ওটা ধানের আড়ত করার জন্য রেলি ব্রাদারেরা এটা নতুন তৈরি করেছে। মস্ত একখানা গুদাম ঘর আছে ওর মধ্যে, প্রায় 40 ফুট লম্বা আর মোটামুটি 25 ফুট চওড়া হবে। খালি আছে, এখনো ওদের আড়ত খোলেনি। যদি কোনো কৌশলে সেই দলকে ওই ঘরখানার মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে তালা বন্ধ করতে পারেন তাহলে কাজ হাসিল। পুলিশ আসা পর্যন্ত ওখানেই ওরা আটকে থাকবে। অনুগ্রহ করে আপনার লণ্ঠনটা নিয়ে আসুন, ঘরখানি দেখি। ছোটবাবু লণ্ঠন আনতে চলে গেলেন। গোবর্ধন বাবু সেই অন্ধকারে দাঁড়িয়ে কৌশল চিন্তায় ব্যাপৃত হলেন। ছোটবাবু লণ্ঠন নিয়ে আসলে উভয়ে গিয়ে ঘরখানি দেখলেন। একটি মাত্র ঘর, উপরে এদিকে দুটি ওদিকে দুটি বায়ু চলাচলের জন্য জানলা কাটা রয়েছে। তাতে এখনো সারসি বসানো হয়নি। গোবর্ধন বাবু দেখলেন সেগুলি মেঝের থেকে মোটামুটি 20 ফুট উঁচুতে, সুতরাং ওখান দিয়ে পালানোর সম্ভাবনাই নেই। বললেন, এই ঠিক হবে। ঘরের বাইরে এসে গোবর্ধন বাবু দরজাটি পরীক্ষা করতে লাগলেন। পুরু শালকাঠের ফ্রেমে আড়ভাবে সেই কাঠের ছোট ছোট তক্তা বসানো, আগাগোড়া রিভেট করা। উপরে একটি এবং নিচে একটি মোটা শিকলও আছে, খুব মজবুত, সহজে ভেঙে বার হতে পারবে না। ছোটবাবু বললেন, রেলের ভালো তালা আছে, আপনাকে দিই, চলুন। চলুন, আরও সব সরঞ্জাম দরকার, চলুন। আপিসে বসে তার পরামর্শ করি গে। ফেরার পথে ছোটবাবু মিনিত পূর্ব স্বরে বললেন, কিন্তু আমি যে আপনাকে কোনো রকম বিষয়ে সাহায্য করছি তা যেন ঘুণাক্ষরেও প্রকাশ না হয়, দোহাই আপনার। না, তা হবে না। আপিসে ফিরে ঘণ্টাখানেক ধরে পরামর্শ চলল। ইতিমধ্যে 1:45 গাড়ি এসে চলেও গিয়েছে। কলকাতা নিবাসী সেই নিরীহ যুবকেরা এসেছিল তাদের বন্ধু নিতাইয়ের বিয়ের বরযাত্রী হয়ে। নিতাই ছেলেটি অনেক দিন থেকে কিঞ্চিত মিলিটারি ভাবাপন্ন। রঙ্গ করে যখন নিজের বিবাহকে যুদ্ধারম্ভ এবং শ্বশুরবাড়িকে শত্রুদুর্গ বলে বর্ণনা করেছিল, তখন স্বপ্নেও জানত না তার দ্বারা বন্ধুগণকে সে কী বিপদে জড়াতে চলেছে। যে গ্রামে বিয়ে হলো তা স্টেশন থেকে 2 ক্রোশ দূরে অবস্থিত। বিবাহ এবং আহারাদির পর বরের কাছে বিদায় গ্রহণ করল। তাদের জন্য গরুর গাড়ি প্রস্তুত ছিল, কিন্তু সেগুলি তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করে যুবকেরা পায়ে হেঁটেই স্টেশনের অভিমুখে অগ্রসর হল। বরাবর সরকারি রাস্তা, পথ ভুল হওয়ার আশঙ্কা ছিল না। জ্যোৎস্নালোকে গান গাইতে গাইতে অতি আনন্দেই তারা পথ অতিক্রম করতে লাগলো। রাত্রি তখন 2টো। তখন স্টেশনের আলোক তাদের দৃষ্টিগোচর হলো। তারা স্টেশনে পৌঁছালো। প্ল্যাটফর্মে পৌঁছে দেখল এক ভদ্রলোক মাথায় পাগড়ি বেঁধে
মলিদা গায়ে দিয়ে প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আছেন। একজন তাকে জিজ্ঞাসা করল, ট্রেনের আর কত দেরি মশাই? পাগড়ি বাঁধা বাবুটি বললেন, আপনারাই কি আজ বিকেল 5টায় গাড়িতে এসেছিলেন? আগে হ্যাঁ। আপনাদের দলের কেউ কলকাতা থেকে ছাড়বার সময় গাড়ি মিস করেছিল? তা তো জানি নে, তবে আরও 3 জনের আসবার কথা ছিল বটে, তারা আসেনি। হয়তো সময় মতো স্টেশনে এসে পৌঁছাতে পারেনি। কিন্তু কেন মশাই? তবে ঠিক হয়েছে, আপনাদেরই লোক। 3 জন নয়, 2 জন লোক সন্ধ্যা 7টায় গাড়িতে এসে পৌঁছেছিলেন। তার মধ্যে একজনের ভয়ানক জ্বর। হ্যাঁ, কোথায় কোথায় তারা? ওই রেলি ব্রাদারের আড়তে তারা আছেন। যিনি সুস্থ তিনি আমাদের এসে বললেন, মশাই এই তো বিপদ, একটু আশ্রয় দিতে পারেন? কোথায় আশ্রয় দিই? ওই রেলি ব্রাদারের আড়ত দেখিয়ে দিলাম। বাসা থেকে তক্তপোষ, লেপ, বিছানা সব পাঠিয়ে দিলাম। 2-3 বার গিয়ে দেখেও এসেছি। খুব জ্বর, 105-এর কম তো হবে না। আর কি পিপাসা, 10 মিনিট অন্তর খালি বলে জল দাও। সুস্থ লোকটির কাছেই শুনলাম আপনারা রাত্রি 3টের গাড়িতে কলকাতা ফিরবেন। ও বোধহয় শান্তি আর শৈবাল। শান্তিরই বোধহয় জ্বর হয়েছে। তার তো ম্যালেরিয়া লেগেই আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, শান্তিবাবুরই জ্বর হয়েছে, নামটি ভুলে গিয়েছিলাম। চলুন দেখবেন। বলে তিনি অগ্রসর হলেন। বলা বাহুল্য, ইনি আমাদের গোবর্ধন বাবু ছাড়া আর কেউ নন। যুবকেরা তার পিছনে চলল। তারা বলা বলি করতে লাগলো, জ্বর যদি একটু কম থাকে, গাড়িতে নিয়ে যাওয়ার মতো অবস্থা থাকে, তবে নিয়েই যাব, নইলে আমাদের সকলকে এখানে থাকতে হবে। ঠিক বলেছো, কথা বলেছো। রেলি ব্রাদারের আড়তে পৌঁছে বাবুটি বললেন, ওই ঘরে আছে, চলুন চলুন। দাঁড়ের ফাঁক দিয়ে একটু একটু আলো আসছিল। দাঁড় ঠেলে মাথাটি ভেতরে প্রবেশ করিয়ে বাবুটি বললেন, ঘুমোচ্ছে বোধহয়, দুজনেই ঘুমাচ্ছে। পা টিপে টিপে আপনারা যান। যুবকগণ দেখল সেই লম্বা ঘরের প্রান্তভাগে পালঙ্ক পাতা রয়েছে। পাশে একটি টেবিলের ওপর গোটা 2 ওষুধের শিশিও দেখা গেল। দেওয়ালে একটা ল্যাম্প মিটিমিটি করে জ্বলছে। যুবকগণ জুতোর গোড়ালি শূন্যে তুলে নিঃশব্দে প্রবেশ করতে লাগল। সকলে প্রায় একসঙ্গে শয্যার কাছে এসে পৌঁছাল। একজন লেপের প্রান্তটি আস্তে আস্তে ওঠাতে লাগল। ক্রমে অনেকখানি উঠিয়ে ফেলে বলল, কই 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 কই? 2-3 জন লেপটা টেনে বলল, গেল কোথা? সেই বাবুটি কই? তিনি গেলেন কোথায়? তাই তো, গেল কোথায়? দেখো তো বাইরে আছে বোধহয়। দেখো। 3-4 জন দরজার কাছে গিয়ে দরজা টানল, কিন্তু ততক্ষণে তা বাইরে থেকে বন্ধ হয়ে গিয়েছে। চিৎকার করে তারা বলল, ওয়ে বন্ধ যে। আরে তো বন্ধ, সত্যি তো বন্ধ। ঠিক আরে কোথায় যাও? দরজা বন্ধ করলে কেন? খোলো। বাকি সকলে তখন দরজার কাছে গেল। সকলেই দাঁড় ধরে টানাটানি করতে লাগলো। কি দরজা এক চুলও নড়ল না। মুশকিল হয়ে গেছে। আরে বাবা রে! সকলেরই মনে একটু ভয় হলো। কেউ কেউ বলল, ওই কুঞ্জ, এ কি ব্যাপার? কুঞ্জ, কি ব্যাপার? কিছুই বুঝতে পারছি না, আমাদের এরকম করে বন্ধ করলে কেন? লোকটার উদ্দেশ্য কি? একবার ডেকে দেখা যাক। বলে সে দরজার কাছে মুখ রেখে চিৎকার করতে লাগলো। ও মশাই, আরে শুনছেন? ও পাগড়ি মাথায় বাবুটি, বলি শুনছেন? আরে দরজাটা খুলুন। দরজাটা বন্ধ করে দিলেন কেন? কোথায় আপনি? দরজাটা খুলুন। আরে পাগড়ি মাথায় वाला মশাই। একে একে দুইয়ে তখন তারা ডাকাডাকি হাঁকাহাঁকি করতে লাগলো। খুলুন। কিন্তু কোনোই ফল হলো না। কেউ কেউ তখন হতাশ হয়ে মেঝের ওপর বসে পড়েছে। ওয়ে, গতিক ভালো নয় যে, এর মধ্যে বন্ধ থাকলে প্রাণে মারা যাবে যে। এই মজবুত কবাট ভাঙা যাবে না। ওই ল্যাম্পটা নিয়ে আয়, ওর তেলটা কোটের গায়ে মাখিয়ে দে, আগুন ধরিয়ে দে, কবাট পুড়িয়ে ফেল। একদম তাই করা হবে। সর্বনাশ, তাহলে ধোঁয়ায় শেষকালে দম বন্ধ হয়ে মারা যাবো যে। জানলা নেই, শুধু ছাদের কাছে ছোট ছোট 2টি ভেন্টিলেটর, তাও কাজ বন্ধ বলে মনে হচ্ছে। অন্য উপায় চিন্তা কর। সে বোধহয় পালিয়েছে। চেঁচামেচি করি, এসো, কারো না কারো সাড়া পাবে। হক কথা কইছো। এই শীতের ভোরে কে আছে এখানে যে আমাদের সাড়া পেয়ে এসে আমাদের উদ্ধার করবে?
সকলে তখন মাথায় হাত দিয়ে বসে চিন্তা করতে লাগলো। আধ ঘন্টা পরে বাইরে থেকে ভস ভস করে একটা শব্দ আসলো। অভয় বলল, ওই আমাদের ট্রেন বেরিয়ে গেল যে। জল্পনায় কল্পনায় আরও ঘণ্টাখানেক কাটল। কেন যে লোকটা এরকম ব্যবহার করে গেল তাই নির্ণয় করতে চেষ্টা করতে লাগলো। ভেবে চিনতে সকলে কোনো কুল কিনারা পেল না। অবশেষে স্থির করল লোকটা বোধ হয় পাগল হবে। কুঞ্জ ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, খাটখানা ধরে নাড়াচাড়া করছিল। কিছুক্ষণ পরে সে সকলকে ডেকে বলল, দেখ, উপরে যে ওই ভেন্টিলেটর রয়েছে ওতে শ্বাসি টাসি বোধ হয় নেই। আমি অনেকক্ষণ থেকে চেয়ে চেয়ে দেখেছি, ওই দিয়ে ছাড়া বেরোবার আর কোনো উপায় নেই। ও তো ভীষণ উঁচু, ওখানে পৌঁছানো যায় কেমন করে? এই নেওয়ারের খাটখানা ভাঙা যাক, খাটের কাঠ চারখানা, টেবিলের পায়া চারটে নেওয়ার দিয়ে খুব কষে বাঁধা যাক। এসো, একটা মইয়ের মতো হবে। দেওয়ালের গায়ে সেইটে দাঁড় করালে জানলার ওই ফুটো অবধি পৌঁছানো যাবে বোধ হয়। 3-4 জন দেখে অনুমান করে বলল, হ্যাঁ হ্যাঁ, মনে তো হচ্ছে। হ্যাঁ ঠিক ঠিক। কুঞ্জ বলল, 3 কোটি, তুই সাইজে সবচেয়ে ছোট আছিস, পারবি উঠতে? খুব পারবো, কিন্তু তারপর ওদিকে নামবো কি করে? এই মই জানলা গলি ওদিকে ফেলে ধরে নামতে পারবি না? ওদিকে আবার জমি অবধি পেলে তো, ওদিকে যদি বেশি নিচু হয় তখন? আগে উঠে তো দেখ। তখন সেই ল্যাম্পের আলোকের সাহায্যে সকলে মিলে খাটের নেওয়ার খুলতে আরম্ভ করল। খোলা শেষ হলে অনেকে মিলে খাটের পায়া থেকে পাট্রিগুলো বিচ্যুত করে ফেলল। টেবিলও একরূপ ভাঙা হলো। খাটের পাট্রি এবং টেবিলের পায়া নেওয়ার দিয়ে বাঁধতে বাঁধতে বাইরে কাক ডেকে উঠল। গবাক্ষ পথে ভোরের আলো প্রবেশ করল। সকলে ধরাধরি করে তখন সেই মইকে দেওয়ালের গায়ে দাঁড় করিয়ে দিল। এটা গবাক্ষ ছাড়িয়েও প্রায় 1 হাত উপরে উঠেছে দেখে সকলের মনে আশার সঞ্চার হলো। যদি বেরুতে পারি, বেরিয়ে আমি কি করব? স্টেশনে যাব? না না, স্টেশনে গিয়ে কি হবে? তারাই তো আমাদের শত্রু। প্রথমে দরজা দিয়ে দেখবি, যদি শুধু শিকল বন্ধ থাকে শিকল খুলে দিবি। যদি দেখিস তালা বন্ধ, থানায় গিয়ে দারোগাকে সব বলবি। কাছে কোথাও নিশ্চয়ই থানা আছে, দারোগা এসে আমাদের উদ্ধার করবে। সকলে মিলে সেই মইটা ধরে রইল। 3 কড়ি অতি কষ্টে বাঁধনের গাঁটে পা দিয়ে উপরে উঠতে লাগলো। ক্রমে গবাক্ষের কাছে পৌঁছে সেখানে সে বসল। 3 করে কি দেখছিস? মাঠে একটা শেয়াল চড়ছে। মানুষ টানুষ কাউকে দেখছিস? না, কাউকে নয়। কতখানি নিচে জমি? 1 হাত পৌঁছাবে? না, অনেক নিচু। এক কাজ করো না, কি? নেয়ার খোলো, টুকরোগুলো মুখে মুখে করে গেরো বাঁধো, 2 খাই করে পাকিয়ে দড়ার মতো করো। হ্যাঁ, 1খান মুখ আমায় দাও, সেটা আমি নিচে নামিয়ে দিই। আর একটা মুখ তোমরা সকলে মিলে ধরে থাকো। হ্যাঁ, আমি ওদিকে নেমে পড়বো এখন। ঠিক বলেছো। তাই করা হবে। তখনই সেই 18 জোড়া হাত নেওয়ার খুলতে, বাঁধতে এবং পাকাতে লাগল। 20 মিনিটের মধ্যে সমস্ত প্রস্তুত। নিচ থেকে সকলে বলে দিল, আগে গিয়ে দেখ দরজায় খালি শিকল বন্ধ নাকি তালা দেওয়া। যদি তালা দেখিস নিচের থেকে আমাদের বলবি। যত শীঘ্র পারিস থানায় যাবি, গিয়ে দারোগাকে সব কথা বলে এখানে নিয়ে আসবি। হ্যাঁ, তাই সেটাই করো। আচ্ছা, আমি নামলাম বলে দড়ি ধরে জানলার ভেতর দিয়ে সে নিজেকে গলিয়ে দিল। প্রাণ ভয়ে ছোটবাবু আধ ঘন্টা পূর্বেই চুপি চুপি এসে নিজের ডুপ্লিকেট চাবি দিয়ে তালা এবং শিকল খুলে দিয়ে গিয়েছিলেন। যুবকেরা কেউই তখন দরজার কাছে ছিল না, কোনো শব্দই পায়নি। ছোটবাবু ভেবেছিলেন অনতি বিলম্বেই এরা জানতে পারবে, দরজা খোলা পেয়ে পালিয়ে যাবে। তাহলে ভবিষ্যতে আর কুকুর মারা হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। দরজা খুলে দিয়ে ছোটবাবু আবার অফিসে ফিরে গেলেন। দেখলেন গোবর্ধন বাবু সেই লম্বা টেবিলখানার উপর খানকতক ক্লিয়ার বই মাথায় দিয়ে ঘুমাচ্ছেন। ছোটবাবু ডুপ্লিকেট চাবিটা নিয়ে রেখে নিজের কাজ করতে লাগলেন। অনেকক্ষণ পরে গোবর্ধন বাবু একটু নড়ে চড়ে উঠলেন। মলিদা থেকে
মুখ বার করে বললেন, ভোর হয়েছে যে, থানায় লোক পাঠালেন? না, এক বেটা খালাসিকেও দেখতে পাচ্ছি না। আমি নিজেই যাব নাকি? থানা কত দূর এখান থেকে? প্রায় 1 মাইল হবে। আচ্ছা মশাই, এক কাজ করি না কেন, থানায় খবর না পাঠিয়ে বরং কলকাতায় একখানা টেলিগ্রাম করে দিই পুলিশের ইন্সপেক্টর জেনারেল নামে। মিলিটারি পুলিশ নিয়ে একবারে বন্দুক টন্দুক নিয়ে তারা আসুক। এসব স্থানীয় পুলিশকে বিশ্বাস নেই মশাই। আমি যে এত কষ্ট করে ধরলাম, দারোগা নিজে নাম নেবার জন্য শেষে হয়তো আমায় আমলই দেবে না। টেলিগ্রাম করে দিই, কি বলেন? সে মন্দ নয়, বেশ তো। আপনি বসে টেলিগ্রাম লিখুন, আমি ততক্ষণ বাসায় গিয়ে আপনার চায়ের জোগাড় করে আনি। এমন সময় 1 পেয়ালা গরম চা পেলে তো বেড়ে হয় মশাই। একেই শীত, তাতে সমস্ত রাত্রি জাগরণ। ছোটবাবু বাসায় গেলেন। গোবর্ধন বাবু কাগজ কলম নিয়ে টেলিগ্রাম লিখতে বসলেন। অনেক কাটাকুটি করে শেষে লেখাটা এই প্রকার দাঁড়ালো। আমি কার্যবশতে অঞ্চলে এসে অদূরে কোনো গ্রামে একটা ভীষণ স্বদেশি ডাকাতি হয়েছে জানতে পারি। অনেক কষ্টে এবং কৌশলে 19 জন ডাকাতকে ধৃত করে এই ঘরে তালাবন্ধ করে রেখেছি। মিলিটারি পুলিশ নিয়ে শীঘ্র আসুন। গোবর্ধন দত্ত। লেখাটা 2-3 বার পড়ে গোবর্ধন বাবু অবশেষে নিজ স্বাক্ষরের নিম্নে লিখে দিলেন, বেঙ্গলি নোভেলিস্ট, বাংলা উপন্যাসিক। 2টি উদ্দেশ্য ছিল। ইন্সপেক্টর জেনারেল সাহেব মনে না করেন যে কোনো দায়িত্ব জ্ঞানহীন লোক এই টেলিগ্রাম পাঠিয়েছে। দ্বিতীয়ত, কে ধরিয়ে দিল সে সম্বন্ধে ভবিষ্যতে কোনো গোলযোগ না হয়। এই সময় বাইরে গোবর্ধন বাবু অনেক লোকের কোলাহল এবং জুতোর আওয়াজ শুনে টেলিগ্রামখানি হাতে করে কৌতূহল বশত বাইরে গেলেন। যা দেখলেন তাতে তার প্রাণ উড়ে গেল। সেই তারা, সেই দল, কাঁধে তাদের খাট ভাঙা, টেবিল ভাঙা, বড় বড় কাঠ। একজন বলে উঠল, গোবর্ধন বাবু বুঝলেন তার আসন্নকাল উপস্থিত, কিন্তু প্রাণ বড় ধন, সেটা বাঁচানোর জন্য একবার চেষ্টা করে দেখতেই হয়। সুতরাং তিনি ছুটলেন। ডাকাতের দল ছুটল। বলে তারা পিছন পিছন ছুটতে লাগলো। গোবর্ধন বাবু কিছুক্ষণ ছুটে প্ল্যাটফর্মের তারের বেড়া টপকে মাঠ দিয়ে, জঙ্গল দিয়ে প্রাণপণে ছুটলেন। গাছের কাঁটায় তার কাপড় ছিঁড়ল, গা ক্ষত বিক্ষত হয়ে গেল, তথাপি তিনি ছুটলেন। এক পাটি জুতো খুলে পথে পড়ে রইল। এক পায়ে জুতা শুদ্ধ তিনি ছুটলেন। ক্রমে দ্বিতীয় জুতোটিও খুলে পড়ল, তথাপি ছুটলেন। তিনি এখনো ছুটছেন। পায়ে কাটা ফুটতে লাগলো, পাথরকুচি বিঁধতে লাগলো। ক্রমে তার গতি মন্দ হয়ে আসলো। অবশেষে হাঁপাতে হাঁপাতে এক স্থানে বসে পড়লেন। চারিদিকে চেয়ে দেখলেন ঘন জঙ্গল। কান পেতে রইলেন, ডাকাতগণ তার পিছন করে আসছে কিনা। অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ পেলেন না। মনে মনে তখন গোবর্ধনবাবু ভাবলেন, স্টেশনে এরা বেশিক্ষণ অপেক্ষা করবে না, কারণ নিজেদের প্রাণের ভয় তো সবার আছে। তাই ঘন্টা 2 সেখানে বসে থেকে তিনি ধীরে ধীরে বার হলেন। পা কেটে ব্যথা হয়েছে, খোঁড়াতে খোঁড়াতে চলতে লাগলেন। পথ ভুলে ঘুরে ফিরে বেলা 9টার সময় স্টেশনে উপস্থিত হলেন। ডাকাতগণ কাউকেও কোথাও দেখতে পেলেন না। অনুসন্ধানে জানলেন ছোটবাবু বাসায় গিয়েছেন। বাসায় গিয়ে ছোটবাবুর সঙ্গে সাক্ষাৎ করলেন। ছোটবাবু হেসে বললেন, কি, কোথায় ছিলেন এতক্ষণ? ডাকাতরা আপনাকে খুঁজছিল যে। গোবর্ধন বাবু নিম্ন স্বরে জিজ্ঞাসা করলেন, কোথায় গেল তারা? তারা এতক্ষণ কলকাতা পৌঁছে গেছে। ছোটবাবু তারপর ডাকাতগণের মুখে যা শুনেছিলেন তা বর্ণনা করলেন। গোবর্ধন বাবু জিজ্ঞাসা করলেন, কিন্তু কি প্রকারে মুক্ত হলো তারা? ছোটবাবু এইবার কল্পনার সাহায্য গ্রহণ করে বললেন, সে মশাই আশ্চর্য কৌশল। 7টা ট্রেনে তারা চলে গেলে আড়তে গিয়ে দেখলাম কিনা বাইরে তালা যেমন বন্ধ ছিল তেমনই রয়েছে। খাট ভেঙে নেয়ার খুলে তারই মই তৈরি করেছে। করে সেই জানলার ফুটোয় উঠে একে একে টুপটুপ করে লাফিয়ে পড়েছে। কি কৌশল, কি সাহস! গোবর্ধন বাবু কিছুক্ষণ চিন্তা করে বললেন, দেখুন,
তারা ডাকাতি বটে, বিয়ের বরযাত্রী নয়। বরযাত্রী এসেছিল এটা আপনাকে মিথ্যে করে কে বলে গেছে? যা হোক, আমার নামটাম তাদের কাছে বলেননি তো? আরে রাম, আমাকে অনেকবার ঘুরে ফিরে জিজ্ঞাসা করলে বটে, কিন্তু আমি বললাম, মশাই কত লোক আসছে, কত লোক যাচ্ছে, কত লোকের খবর রাখবো বলুন? আগে হ্যাঁ, মলিদা চাদর গায়ে মাথায় পাগড়ি জড়ানো একটা লোককে প্ল্যাটফর্মে রাত্রে দেখেছিলাম বটে। ওই যা বলছেন আপনারা, বোধ হয় পাগল টাগল হবে। গোবর্ধন বাবু একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, নামটি আমার বলেননি, এই ভারী উপকার করেছেন। ফের যদি তারা কি তাদের দলের লোক এসে আমার সম্বন্ধে কিছু জিজ্ঞাসাবাদ করে, দোহাই আপনার, বলবেন না। বলে গোবর্ধন বাবু ছোটবাবুর হাত দুখানি চেপে ধরলেন। খেপেছেন নাকি? সে কি আমি বলি? না 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 না। ছোটবাবুর বাসাতেই স্নানাহার করে দ্বীপ্রহরের গাড়িতে গোবর্ধনবাবু কলকাতা রওনা হলেন। পরদিন ডাকেই ছোটবাবু একটা বৃহৎ বুক প্যাকেট পেলেন। গোবর্ধনবাবু তাতে নিজ গ্রন্থাবলী সম্পূর্ণ এক সেট উপহার পাঠিয়েছেন। প্রত্যেক পুস্তকের উপহারের কথা লিখে স্বাক্ষর করেছেন। আপনার চিরকৃতজ্ঞ গোবর্ধন। শেষ হলো আমাদের আজকের গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা শখের ডিটেকটিভ। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।